ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে যিনি রয়েছেন লোকনাথ দা রয়েছেন, অরিজিৎ দা রয়েছেন। লোকনাথ দা মানেই কিন্তু একটা বেশ ধামাকা হয় ছবিতে, সিরিজে। তো এখানে স্বর্গরথ স্বর্গরম সিরিজটা আসছে 17ই জুন, সেখানেও কিন্তু ধামাকা দেখাবে লোকনাথ দা। লোকনাথ দা, ইটিভি ভারতে স্বাগত। অনেক ধন্যবাদ তোমাদের। ধামাকা টামাকা জানি না, কিন্তু একটা কাজ করে যে আনন্দ পাওয়া গেছে সেটা আমার কাছে বিশাল। আসলে অভিনয়টা করি তো আনন্দ পেতে। অরিজিতের সঙ্গে আমার এটা নিয়ে সেকেন্ড কাজ দুটো কাজই আর চুটিয়ে করেছি। মানে আরে এত ভালো ছেলে, আসলে ভালো ছেলে পাওয়া তো মুশকিল হয়। এত শান্ত শিষ্ট, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুর কাজ করে, অনেক বড় ক্যানভাসে ভাবতে পারে এবং মাটির কথা বলতে খুব আগ্রহী। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, কারণ যেহেতু আমিও মফস্বলের লোক, ও মফস্বলের লোক, মফস্বল গ্রাম আমাদের খুব চেনা এবং এরকম একটা কন্টেন্ট বেঁচেছি। এর আগে আমরা ফিল্মিত্তির লেন এখানেই করেছিলাম। সেটা করতে গিয়ে সেটার প্রসঙ্গে এখানে খুব একটা ইন্টারেস্টিং কথা বলা দরকার যে ওরই করা ফেলুমিত্তির লেন যখন আমরা স্ক্রিনিং করতে এসেছিলাম এসআরএফটিআইতে, তখন স্ক্রিনিংয়ের পরে মিসেস সুরানা ম্যাম এবং ঈশিতা ছিল। সেই সময় খুব গল্প হলো, অনেক আড্ডা হলো। ওইটাকে ওই কনটেক্সটে নানান রকম তাদের শৈশবের কথা, অনেক নস্টালজিয়ার কথা বললো, শেয়ার করলো এবং সেই দিনই ঠিক হলো যে এই টেক্সটটা করা হবে নতুন প্রজেক্ট হিসেবে, আমি যেন করি। তো সিরিজটার প্রথম একটা দুটো এপিসোড পরে আমার খুব ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে আমি রাজিও হয়ে যাই। আজ ঈশিতা নেই, মানে ভাবতে খারাপ লাগছে, কিন্তু ওরই একটা খুলে দেওয়া পথেই আমরা কাজ করছি, সেইটা ভীষণ ভালো লাগছে। এখন এটা করে যে আনন্দটা পেয়েছি সেটার বেশিরভাগ ক্রেডিট তো আমাকে ওকেই দিতে হবে, প্রডিউসার অরিজিৎ দাশগুপ্তকে বলতে হবে এবং এন্টায়ার টিম, আমাদের ডিওপি বেবে, কালামদা, এরকম পুরো টিমটা এবং অ্যাক্টিং টিমটা তো খুবই মানে এনার্জেটিক একটা টিম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে তরঙ্গ সরকার আছে, প্রদীপ ধর আছে, দুর্বার আছে, ভূষণ আশিয়া তো আছে, বুদ্ধদা আছে, দিশা আছে, কে নেই, হ্যাঁ, বিয়াস আছে। এরকম একটা পুরো এন্টার কাস্ট, সঙ্গে ওই লোকেশন, যে লোকেশন আমরা শ্যুট করেছি সেখানকার স্থানীয় লোকেদের অংশগ্রহণ, অভিনয়, সেইটা মিলে একটা আমার খুব ভালো লাগার একটা সিরিজে অভিনয় করতে পারলাম এবং তার একটা মানে কি সব্বাই জান হয়ে থাকলাম। এটা খুব ভালো লেগেছে ব্যাপারটা। লোকনাথ দা, আমার অনেক প্রশ্ন আছে, আমি একবার তুমি বলে সব দিলাম, বলে দিলে কি? আর কি প্রশ্ন করো না, উত্তরও আছে, উত্তরও আছে। একদম। অরিজিৎ দা, এরকম একটা ভাবনা, দর্শক স্পেশাল কি পাবে এখানে? মানুষ রিলিফ পাবে। প্রথমত ভাবনাটা ইমন চক্রবর্তীর এবং প্ল্যাটফর্ম 8-এর টিমের, যারাই বেসিক্যালি আমাকে হ্যাঁ, তো যারা বেসিক্যালি ওরাই ভেবেছে গল্পটা, ওরাই লিখেছে, ওরাই ডেভেলপ করেছে। করার পর ওরা আমাকে অনেকদিন পরে শোনায়। লোকনাথের সাথে অনেক আগেই কথা হয়ে গেছিলো, সেটা আমি জানতাম না, আমি এখনই জানছি। কিন্তু তারপরে যখন ওরা ঠিক করেছে এবং আমাকে একদিন ডাকলো, ডেকে বললো আমার মনে হয় এটা তুমি ভালো করে করতে পারবে, তো তুমি এটা একবার পড়ো, গল্পটা দেখো তোমার ভালো লাগে কিনা। তো তারপরে আমি গল্পটা পড়লাম, পরে আমার ভীষণ ভালো লেগেছিলো। এবং আমি যেহেতু গ্রামের ছেলে, আমি যেহেতু মফস্বলে বড় হয়েছি, তো লোকনাথদাও মফস্বলের, এবং কুষাণ থেকে আমরা প্রত্যেকে মানে প্রদীপ দা, বিয়াস, যারা অভিনয় করেছে এরা প্রত্যেকে কিন্তু গ্রাম না হলে মফস্বল থেকে এসেছে। তো আমরা তো একটা লাইফ লিড করে এসেছি, তো আমরা জানি এইটা আমরা করেছি, এটা আমি দেখাতে চাই, যেটা আমরা এখন অন্যান্য সিরিজগুলোতে পাই না। তো সেইগুলো তুলে ধরার ক্ষেত্রে সুবিধা হচ্ছে। আর লোকনাথ দা বা কুষাণ এদের সাথে কাজ করে একটা বড় মজা হচ্ছে যে এরা তো নিজেরা বড় নাট্য ব্যক্তিত্ব, প্লাস তার সাথে এরা নিজেরা ডিরেকশন দেয়। তো কোথাও কোনো সংলাপের কিছু প্রবলেম হলে সেখানে সংলাপগুলো এটা বলবো না, এটা যদি এরম করে বলা যায়, নিজেরাই স্ক্রিপ্ট লিখে নিচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সংলাপ নিজেরাই লিখে নিচ্ছে, এটা এরমভাবে বলবো, এরমভাবে বললে হয়তো ইমোশনটা বেশি যাবে, বা এরম করে বললে হয়তো, বা কোথাও গিয়ে ওখানে গিয়ে যখন আমরা লোকেদের সাথে ইন্টারাক্ট করছি, তাদের জীবন ধারণ দেখার পরে মনে হলো যদি একটু বডি ল্যাঙ্গুয়েজ এরম করি, বা কথার টানটা যদি এরম রাখি, বা আমরা যদি এরকমভাবে ওরা এটা ভাবছি এরমভাবে যদি কিছু আমরা ইনপুট করি, তাহলে মনে হয় অনেক বেশি মাটির কাছের লাগবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের ওখানে হয়েছে, যে কারণে এদের সাথে কাজ করার একটাই সুবিধা যে আমাদের হেডেক কমে যায়। আমি হয়তো একটা জিনিস বললাম যে এটা এরমভাবে করতে চাই, বাকিটা ওরা ভেবে নেই, ওরা বলে এটা এরমভাবে করবো, বা এই জামাটা না এখানে যাচ্ছে না, এটা পরবো না, এটা না এরমভাবে রাখবো। তো সেক্ষেত্রে একটা সুবিধা আমার এক্সট্রা পাওনা তো হয়ে যায় লোকনাথ দা বা এদেরকে নিয়ে কাজ করলে। একটা জায়গায় আমরা শুট করছিলাম, সেটা আমি কোনো এক্সপেক্টই করিনি। কোনো একজন অভিনেতা শুটিং করতে গিয়ে, আমি তো প্রচুর লোকের সাথে কাজ করছি এখন, আমি লাস্ট 10 বছর 12 বছর একজন রাজদাকে আমি অ্যাসিস্ট করে এসেছি। সেখানে আমি বিভিন্ন আর্টিস্টের সাথে আমি হ্যান্ডেল করেছি এবং সেখানে প্রচুর লোকের অনেক ঝামেলা, সামনে পেছনে বিভিন্ন রকম অনেক গল্প থাকে। সেখানে দাঁড়িয়ে আমি এক্সপেক্টই করিনি যে লোকনাথের মতো একজন সিনিয়র মানে অভিনেতা, যিনি আমাদের এই গল্পের হিরো মেন, এবং
সেখানে দাঁড়িয়ে যে আমাদের একটা জায়গায় গাড়ি খারাপ হয়ে গেছে, সেখানে একটা সিন শ্যুট করছি এবং আমার মনে হচ্ছে কস্টিউমটা হয়তো এটা যাবে না, এবং ওখান থেকে আমাদের বেস ক্যাম্প অনেক দূর, যেতে আসতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যাবে, সেখানে দাঁড়িয়ে একটা গামছা পরে নিজের প্যান্টটা খুলে বলে এটা পরিয়ে দিয়ে কিছু বলে যাবে। তো এইগুলো তো একটা বড় পাওনা না? তো এইগুলো যদি একজন অ্যাক্টরের থেকে আমি পাই, তাহলে আমার তো হ্যাঁ সম্ভব সেটা। তো সেই জন্য কি হচ্ছে, সেই জন্য আমাদের ক্ষেত্রে আরো বড় বড় করে ভাবা, বড় বড় করে দেখা সুবিধা হয়ে যায়। তো এই যে গোটা বিষয়টা, এই চরিত্রটাকে নিজেকে তৈরি করতে নিজের কতটা মনে মনে হোমওয়ার্ক ছিল গো? হ্যাঁ, একটা বিষয় কি জানো তো, মানে যেহেতু ও বললো যে আমরা মফস্বল অঞ্চলের বেড়ে ওঠা মানুষ, তো মানে শৈশব যৌবন প্রায় কেটেছে মফস্বলেই, ফলে এইসব মানুষগুলোকে আমার খুব চেনা। মানে আশপাশে আমার এইসব মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কি বলবো, তাদের দৈনন্দিন চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের জীবনযাপন, তাদের পারিবারিক সম্পর্ক, হ্যাঁ সামাজিক সম্পর্কগুলো আমার খুব চেনা। ফলে চরিত্রটা আমার কাছে খুব বেশি দূরের নয়, ধূসরও নয়, ফলে আমার কাছে পরিষ্কার ছিল। কিন্তু কি করে এই টেক্সটের নিরিখে আমি ফেলবো, মানে ওই পার্টিকুলার ওই প্রফেশনের লোক যার কাজ হারিয়ে যায়, সেই অভিজ্ঞতাটা তো আমার নেই। সেই অভিজ্ঞতা আমি কি করে ঢুকবো, সেইটা নিয়ে একটু আমাকে চর্চা, মানে টেকনিক্যালি বলতে গেলে সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হয়েছে আর কি। মানে ওই সময়ের লোকগুলোর ওই ব্যবহার, আচার ব্যবহার কীভাবে অ্যাপ্রোচ করবো। কিন্তু যেটা খুব মজার বিষয়, যে লোকেশনে যখন আমরা শিফট করলাম, যে ঝাড়গ্রামে একটা গ্রামে আমরা গিয়ে পড়লাম, তখন ওখানকার কিছু লোকাল কিছু এলিমেন্টস আমাদের মধ্যে ঢুকতে শুরু করে। বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, যে তাদের কথাবার্তা, চেহারা, ছাদ, মানে হয় না, মানে একটা অঞ্চলে যেসব মানুষ চলাফেরা করছে, আমি যদি আমার চলাফেরাটা তার থেকে একটু অন্যরকম করি, তাহলে ওই লোকগুলোর সঙ্গে ম্যাচ করবে না, মনে হয় একটা অন্য লোক এসে ওই গ্রামে থাকে। ফলে ওই লোকগুলোর চলাফেরা, বসা, হাঁটা, চলা, তার সঙ্গে নিজের বডি ল্যাঙ্গুয়েজ বা কথা বলার ধরনকে অ্যাকাস্টাম করতে একটু সময় লাগে, সেইগুলো করার চেষ্টা ওখানে গিয়ে করেছি। আর টেক্সটটা এত বিউটিফুলি লেখা ছিল, সেইটার মধ্যে যদি আমি ভেসে থাকতে পারি, তাহলে অনেকটা করা যাবে। ফলে প্রস্তুতি হিসেবে এইটাই, নিজের টেক্সটটাকে একটু ভালো করে পড়ে নেওয়া, এবং ওই কী করে ক্যারেক্টারাইজেশন করবো সেটার একটা ভাবনা, এবং রিয়েল লোকেশনে পড়ে সেই লোকগুলোর সঙ্গে কী করে অ্যাকাস্টামড হয়ে যাব, সেইটা নিয়ে চর্চা। এবং তার মধ্যে অনেকগুলো স্ট্রাগলিং পয়েন্ট আছে, যে লোকটার জার্নির মধ্যে তার হতাশা, তার রাগ, তার আনন্দ, তার 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 রাজনীতি সম্পর্কে কিচ্ছু না জানা, হ্যাঁ একেবারে মানে কপর্দক শূন্য হয়েই প্রায় একটা চ্যালেঞ্জ নিয়ে নেয়, একটা গাড়ি কিনে ফেলে, যে কথা বলছিলে সব্বাহি যান, সেইটারও ভবিষ্যৎ জানে না, কিন্তু একটা স্বপ্ন, গাড়িটা কিনে যে নতুন করে আবার নতুন উদ্যমে স্ত্রীর সোনা বিক্রি করে বা বন্ধক দিয়ে একটা গাড়ি কিনে আবার একটা নতুনভাবে জীবন শুরু করার যে অঙ্গীকার বা উৎসাহ নিয়ে, কিন্তু সেটা প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হয়। ফলে এই স্ট্রাগলটাও করতে করতে যায় শেষ পর্যন্ত পলিটিক্যাল একটা সংঘর্ষে জড়িয়েও পড়ে। মানে এই সবটা মিলেই একটা অদ্ভুতভাবে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তার সঙ্গে থাকার চেষ্টা করেছি। সোশ্যাল মেসেজ কি আছে? আছে কি? মানে কি আছে থাকবে? আছে, সেটা হচ্ছে মানে আমাদের এই গল্পের মেন লক্ষ্যটাই হচ্ছে বোঝা হচ্ছে সবাইকে ঠিকঠাক করে বাঁচতে দাও, নিচে বাঁচো এবং বাঁচতে দাও, এর বাইরে কিছু নেই। মানে আমাদের এখন প্রবলেম কি হচ্ছে, মানে একটা মানুষ সে চাইতেই পারে যে আমি এইভাবে, একজন ড্রাইভার সে ড্রাইভ করতে পারে না, মানে ড্রাইভিং ছাড়া কিছু জানে না, সে বাইরে কাজ করতে গেছিলো পরিযায়ী শ্রমিক হিসাবে, সেখানে গিয়ে কাজ করতো, কাজ বন্ধ হয়ে যায়, সে ফিরে আসে, তারপর তার লাইফে কোনো কাজ নেই, সে বিভিন্ন কাজ করতে গিয়ে, অন্য কাজ করতে গিয়ে পদে পদে বাধাপ্রাপ্ত হয়। সে রাজমিস্ত্রি কাজ করতে জানে না, সে বাড়ির রং করতে জানে না, সে সেগুলো যখন করতে যাচ্ছে, করতে গিয়ে যখন মন থেকে করতে পারছে না, স্বাভাবিকভাবে গণ্ডগোল হচ্ছে, তার অর্থনৈতিক দিকে একটা চাপ তৈরি হচ্ছে, তার মানসিকভাবে সে বিপর্যস্ত হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি তার মনে হয় যে আমি একটা কিছু, যেটা আমি পারি সেটা করতে চাই, সেটা যদি আমি করতে চাই, ওটাই করতে চাই, ওটা আমার ভালোবাসা, ওটাই আমি জানি, ওটাই আমি ভালোভাবে করতে চাই, তো সেটা করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয় বা কেউ যদি সেটাকে করতে না দেয়, সেটাও তো একটা কষ্টের জায়গা। তো আমার মনে হয় যে আমাদের এই গল্পের মধ্যে একটা জিনিসই বলেছে যে ভাই, যেটা তুমি করতে পারো, যেটা তুমি করতে চাও ভালোবাসে, সেটাই তুমি করো, এবং সকলের এটাই করা উচিত, ঠিক আছে? এবং বাকিদের জীবন, মানে একটা মানে কি বলবো, মানে সাপোর্ট করে সেটা, মানে সবসময় নতুনকে, তো দেখো আমাদের তো সমাজ প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে চেঞ্জটা তোমাকে হতেই হবে। একটা গ্রামে সবাই ঘাড়ে করে মরা নিয়ে যায় গ্রামে, এটা সাধারণত 10 বছর 15 বছর আগে গ্রামে হতো, এখন হয়তো কিছু কিছু জায়গায় হয়। তো নতুন একটা জিনিস কি, সেখানে একটা মরার গাড়ি আসছে, তার মানে সেই গ্রামের নতুন একটা জিনিস ঢুকছে, লোকের ওটাতে তো অভ্যস্ত হতে হবে।
তাই না? মানে আমি জাস্ট মরা গাড়িটা একটা উপমা দিচ্ছি, এটার জায়গায় অন্য কিছু হতে পারে আর কি। তো সেখানে দাঁড়িয়ে মানুষের জীবন প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে নিয়ে এগোতেই হবে। আমাদের গল্পের মেন বিষয়টা হচ্ছে ওটা, যে চেঞ্জ। বলো বলো বলো। মানে এই একটা প্রসঙ্গ বলবেন, মানে ট্যাগলাইনটা এরকম হতে পারে, মানুষের জীবন জীবিকার উপরে রাজনীতি করো না। ঠিক মানে তাই। মানুষকে এক্সিস্টেন্সকে তুমি রাজনীতি দিয়ে চেপে দেওয়ার চেষ্টা করো না। সব এক একটা মানুষ পেটের তাগিদে, জীবনের তাগিদে, সংসারের তাগিদে নানান কাজ করে বেড়ায়, করতে হয়, তাকে বাধ্য হয়ে করতে হয়। সেটাকে মানে সামাজিক প্রেশার দিয়ে বা রাজনৈতিক প্রেশার দিয়ে তাকে ডমিনেট করা উচিত না। এটা আমরা প্রতিপদে দেখতেও পাই। সেই মেসেজটা এখানে আছে যে জীবন জীবিকার ক্ষেত্রে অন্ততপক্ষে পলিটিক্সটা করো না, সেটা মানুষকে বাঁচতে দাও মানুষের মতো করে। লোকনাথ দা, এই যে তোমরা যে কথাটা বললে, এই যে জীবন জীবিকা সবকিছুতে যেন, কিংবা ধরো এখন আমরা যেটা মানে পাচ্ছি যে টলিউডের রাজনীতি, একজন সেই সেক্টরের মানুষ না হয়ে একটা ইন্ডাস্ট্রিকে শাসন করা, সেখানে কোথাও গিয়ে দাবি উঠছে যে এই বিষয়টাই যেন শেষ করে দিল তোমাদের স্বাধীর টলিপাড়া। এটা নিয়ে লোকনাথ দা কি বলবে? এই প্রসঙ্গটা তুলে বিপদে বললাম তো। না না, এটা তো এটা তোমাকে খুবই জিজ্ঞেস করতেই হবে। না, সেটা ঠিক আছে। মানে এটা যে কোনো যে কথাটা আমি বললাম এই প্রসঙ্গেই, টেক্সটের প্রসঙ্গেই বললাম, এবং এটা সর্বত্রই ঠিক। মানে যে কোনো স্ট্রিমে, যে কোনো জীবিকার প্রশ্নে কেন পলিটিক্স এভাবে থাবা বসাবে? এটা তো কাম্য কখনোই নয়। এখন বলতে পারে আগে বলনি কেন, এই বলনি কেন, কারণ আমি ইন্ডাস্ট্রিতে শুধু অভিনয় করতে এসেছি, মানে অভিনয় করতে এসেছি। এত জটিলতার মধ্যে কখনোই আমি ঢুকিনি। যেটুকু ঢুকেছি, যেটুকু বুঝেছি, সেটুকু অনুযায়ী আমার যেটুকু বক্তব্য পেশ করেছি। কিন্তু এটা যে অন্যায় হয়েছে, সেটা তো সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো টলিউড ইন্ডাস্ট্রি বলছে, এখন সোচ্চারে বলছে। তখন হয়তো বলতে পারিনি, যে কোনো মানে কিরকম একটা থ্রাস্ট ছিল, কিরকম একটা ভয়ের বাতাবরণ ছিল, যে বলে উঠতে পারেনি। সেটা এখন বলছে, এটা ভালো কথা। এবং এই বলাটা যেন জারি থাকে, মানে কখনোই যেন রাজনীতি আমাদের এই শুধু টলিউড বলে নয়, যে কোনো জীবন জীবিকার ক্ষেত্রে থাবা না বসাতে পারে। এর জন্য সবসময় সোচ্চার হওয়া দরকার। আমরা জানি না আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কতটা সেই চিৎকার, গলার সেরা ফোলাতে পারবো। যদি পারি তাহলে আমাদেরই মঙ্গল। মানে যারা করে এটা, তারা তাদের মঙ্গলের জন্য ভেবে করে হয়তো। এই যে পলিটিক্যাল এটাকে কানেক্ট করে দেওয়া, এটা তাদের মঙ্গলের জন্য, তাদের সুবিধার জন্য, তাদের মুনাফার জন্য করে। আদতে ক্ষতিগ্রস্ত হয় আমাদের মতন যারা এখানে কাজ করে। প্রচুর লোক তো কাজ করে, একটা ইন্ডাস্ট্রি, আমরা ইন্ডাস্ট্রি বলি বটে, কিন্তু সেখানে ভয়, সন্ত্রস্ত অবস্থায় থাকা, ডিরেক্টর প্রডিউসার ঠিকমতো কাজ করতে না পারা, এরকম যদি একটা বাতাবরণ হয়ে থাকে, তাহলে আমরা কাজ করব কি করে? এই যে গুপি শুটিং বা এইসব শুটিংয়ের নামে নানান রকমভাবে একটা টর্চার করা হতো বলা যায়, নতুন ছেলে মেয়েদের উঠে আসার সম্ভাবনা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। সেখান থেকে একটা উত্তরণের পথে হয়তো আমরা যেতে পারি, সেই সম্ভাবনা দেখা দিয়েছি। এখন আমরা আশা ছাড়া তো আর কিছুই করতে পারি না। মানে আশা করে প্রচুরবার ঠকেছি, এবার ঠকবো কিনা জানি না। আমাকে সময় দিতে হবে, সময় চেয়ে নিতে হবে। আমরা শুধু একটুকু বক্তব্য রাখতে পারি, এটুকু বলতে পারি যে যারা রাজনীতি করেন, রাজনীতি তো একটা ব্যাপক ব্যাপার, সেটা মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য রাজনীতি। এখন রাজনীতিটার মানে তো আবিধানিক অর্থ পাল্টে যাচ্ছে। ফলে সুষ্ঠু একটা সমাধান আমাদের ইন্ডাস্ট্রিতে হোক, মানুষ করে খাক, কাজ করুক, খাক। মানে অবান্তর লোকদের ঢুকিয়েও লাভ নেই, যারা কাজ জানে না তাদের ঢুকিয়েও যেমন ভিড় বাড়িয়ে লাভ নেই। কাজের লোক কাজ পাবে, এটুকুই আমাদের শুধু আশা করতে পারি। সেটা রাজনীতির লোকেরা যদি বাইরে থেকে সমর্থন দেন এই বক্তব্যের, তাহলে ভালো হবে। কারণ এবার আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের রুদ্র বা আরও পাপিয়াদি বা এরা সব এসছেন, তারা তো খুবই দায়িত্বপ্রাপ্ত এবং এ বিষয়ে ওয়াকিবহাল। আমার তাদের কাছে প্রত্যাশা থাকবে যে এই ব্যাপারটা নিয়ে খুবই যত্ন সহকারে বিবেচনা করবেন, এটুকুই বলতে পারি। আর আমরা সাধারণ নাগরিক হিসেবে এর থেকে বেশি কি বলতে পারি? অরাজনৈতিক বলে কি কোনো কথা হয় লোকনাথ দা? হ্যাঁ, আমি বিশ্বাস করি অরাজনৈতিক, মানে এই যে রাজনীতিকরণটাই একটা গন্ডগোলের হয়ে গেছে, যে সব কিছুই রাজনীতির উপর, এটা যেমন সঠিক, কিন্তু অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলে একটা কথা যে আছে, সেটা একটা সেক্টর এটা মানতে চায় না। আমাকে বলে যে তুমি যে কথা বলছো এটার পেছনে রাজনীতি নিশ্চয়ই আছে, কিন্তু তার বাইরেও অরাজনৈতিক একটা নিউট্রাল ফেস থাকে সবার। সেই অস্তিত্বটাকে পৃথিবী থেকে ডেমোলিশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই আমাকে যদি আমি বলি নিরপেক্ষ, তাহলে বলি তুমি সুবিধাবাদী। অথচ রাজনীতি করে যে সুবিধা ভোগ করছে, সেটা কিন্তু সুবিধাবাদী হচ্ছে না, সুবিধাভোগী হচ্ছে না। নিরপেক্ষ অবস্থানটাকে আমাদের অভয়াকাণ্ড যদি আমরা দেখি, আমি জানি না এইসব কথাগুলো এখানে বলা ঠিক হচ্ছে কিনা, সেখানে একটা নিউট্রাল প্ল্যাটফর্ম তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল। সেটাকেও ওই মুভমেন্টটাকে নষ্ট হয়ে গেল। সেখানেও পলিটিক্সের কচকচানিতে ওই মুভমেন্টটাকে প্রায় নষ্ট করে দেওয়া হলো। যে যার মতন সুবিধা নেওয়ার চেষ্টা করতে থাকলো। ফলে যে বিরাট একটা মুভমেন্ট সাধারণ মানুষের, ওটা তো অ্যাপলিটিক্যালই ছিল, অরাজনৈতিকই ছিল। তার মানে অরাজনৈতিক
মুভমেন্ট সম্ভব। আন্না হাজারও অরাজনৈতিক একটা মুভমেন্ট করেছিল, ককরোচ পার্টি এখন করছে। হুম, 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 ফলে অরাজনৈতিক স্পেস বলে যে কিছু হয় না, সেটা নিশ্চয়ই একটা রাজনীতিকে ধাক্কা দেওয়ার জন্যই করছে। হুম। কিন্তু অরাজনৈতিক স্পেস বলে যে কিছু হয় না, সেইটা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই হয়। আমি হয়তো কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারি, কিন্তু অরাজনৈতিক স্পেস আছে, নিরপেক্ষ স্পেস আছে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। সবাইকে একটু বলে দাও যে স্বর্গরাজ সরগরম আসছে, কতটা সরগরম হতে চলেছে ব্যাপারটা। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ নবনীতা। না, আমি আমার আমার খুব প্রিয় একটা বিষয় এই স্বর্গরাজ সরগরম। আমি কাজটা করে এত আনন্দ পেয়েছি। পুরো টিমটা এত ভালো কাজ করেছে। অরিজিতের কথা তো আলাদা করে বলবোই, কারণ ও আমার আমার নির্দেশক, আমার ক্যাপ্টেন। ফলে ও যে ঠান্ডা মাথায় যেভাবে কাজটা করেছে, সেটা আগের কাজটা থেকে আমি বুঝতে পেরেছি ওর ওর পালসটা কী, ও কী ভাবে। এবং প্রডিউসার অরিজিৎ দাশগুপ্তর কথা বলতে হয়, পুরো আমাদের যেভাবে সাপোর্ট করেছে, এবং আমাদের আকাশ আর্ট চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম 8 এই যে সুযোগটা আমাকে করে দিয়েছে, চ্যানেলের রিক্রুটই আমি ছিলাম। ফলে সবটা মিলে, এবং টেক্সটটা আমার এত ভালো লাগার টেক্সট হয়েছিল, ফলে আমি আমার মতো করে চেষ্টা করেছি। এবং যতদূর শুটিং দেখেছি, যতটুকু ডাবিং করতে গিয়ে দেখেছি, এডিটিংয়ের অংশ দেখেছি, তাতে আমার বেশ ভাল লাগছিল। ফলে আমি আশা করি যে এই যে আমাদের ক্রাইম থ্রিলার, এই ভায়োলেন্সের বিপ্রতিভে দাঁড়িয়ে যে স্বর্গরাজ সরগরম, সেটা আগামী 17ই জুন প্ল্যাটফর্মে এটা আসছে। আপনারা দেখুন, অনেক রিফ্রেশিং মনে হবে, অনেক অনেক নস্টালজিয়ায় আপনারা পড়বেন, অনেক ছোটবেলা বা আপনাদের ছেড়ে আসা গ্রাম মফস্বলের কথা মনে পড়বে, আপনাদের ভাল লাগবে। আপনারা পাশে থাকবেন, এবং 17ই জুন নিশ্চয়ই সাবস্ক্রিপশন নেবেন এবং দেখবেন, এটুকু আমি আশা রাখবো। 17th জুন আমাদের স্বর্গরাজ সরগরম আসছে। আমি একটা কথাই বলতে চাই যে অন্য ধারার যে গল্পগুলো এখন হচ্ছে, তার থেকে পুরোপুরি ভিন্ন ধারার একটা গল্প করার চেষ্টা আমরা করেছি। প্ল্যাটফর্ম 8 থেকে আরম্ভ করে আমরা, লোকনাথ দ্বারা সবাই মিলেই, বা যখনই আমাদের দেখা হয় তখনই ওই কথাগুলোই বেসিক্যালি বলি যে একটু যদি অন্য রকমের কিছু করা যায়। তো প্ল্যাটফর্ম 8 চেষ্টা করছে বারবারই বিভিন্ন কাজের মাধ্যমে বাকি প্ল্যাটফর্মের থেকে আলাদা ধরনের কাজ করার চেষ্টা করছে এবং আমাদেরকে ডাকছে। তো আমরাও সেই, মানে তাদের ডাকার জন্যই অন্য ধরনের কোনো কাজ করার জন্য, বা কি বলবো, করতে পারছি আর কি। তো আপনারা প্লিজ দেখুন, আমার মনে হয় ভালো লাগবে, অনেক রিলিফ পাবেন আপনারা। আমি কিন্তু দেখবই। একদম অন্য ধরনের একটা গল্প। আমি শুরু থেকে যখন জানতে পারলাম যে গল্পটা এরকম, গল্প তো কেউ রিভিল করবে না। টু লাইনার মানে ওয়ান লাইনার শুনলে তো ভালো লাগবে। হ্যাঁ, সেটা আমি বলেছি। একদম। শেষ হয়ে গেছে তো এটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।